জানিয়ে দিব এইমাত্র পাওয়া গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদ। কপাল পড়তে চলেছে ইসরায়েলের আন্তর্জাতিক যুদ্ধবিরতির প্রস্তাবকে অস্বীকার করেই রাফায় প্রবেশের প্রস্তুতি নিচ্ছে ইসরায়েলি সেনারা, মন্তব্য নেতানিয়াহু। এদিকে অস্তিত্ব রক্ষায় এবার উত্তর কোরিয়ার সাথে আলোচনার ক্ষেত্র তৈরি করতে চাচ্ছে যুক্তরাষ্ট্র। জানাবো রাশিয়ার 26টি ড্রোন ধ্বংসের দাবি করেছে ইউক্রেন, পাল্টা প্রতিশোধের হুমকি দিয়েছে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। জানাবো এবার সিরিয়ার অভ্যন্তরে ইসরায়েলি হামলা নিহত 36 সেনা। সর্বশেষ জানিয়ে দিব একটি লজ্জাজনক ঘটনা। ইউরোপের অমুসলিম দেশগুলো ইসরায়েলের সঙ্গে অস্ত্র রপ্তানির চুক্তি বাতিল করা সত্ত্বেও মুসলিম দেশ শক্তিশালী এবং ক্ষমতাধর দেশ তুরস্ক এই ইহুদিবাদীদের অস্ত্র রপ্তানি অব্যাহত রাখবে বলে একটি প্রতিবেদন প্রকাশ হয়েছে। দর্শক, তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইপ এরদোয়ান, তিনি মুসলিম বিশ্বের একজন ক্ষমতাশালী নেতা। তিনি কিছুদিন আগেই ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে আহাম্মক বলে কটাক্ষ করেছিলেন এবং মুসলিম বিশ্বের এই ফিলিস্তিনের প্রতি দৃঢ় কার্যকর মনোভাব না ব্যক্ত করার কারণে তিনি চরম নিন্দা জানিয়েছিলেন। কিন্তু এবারে প্রকাশ হয়েছে যে এই তুরস্কই নাকি ইসরায়েলকে এ পর্যন্ত অস্ত্র তো দিয়েই আসছে এবং এখন যখন গোটা বিশ্ব থেকে ইসরায়েলের সঙ্গে ক্ষমতাধর দেশগুলো অস্ত্র রপ্তানির চুক্তি বন্ধ করছে, ঠিক এমন সময়েও এই মুসলিম প্রধান দেশ হওয়া সত্ত্বেও তারা নাকি ইসরায়েলকে অস্ত্র সরবরাহ অব্যাহত রাখবে। এরা কেমন মুসলিম সেটা খোদ আল্লাহ পাকই ভালো জানেন। আবারও একবার প্রমাণ হয়ে গেল এই মুসলিমদের মধ্যে বৈরী সম্পর্ক এবং একতা না থাকার কারণেই এই ছোট্ট একটি জাতি ইহুদিরা গোটা বিশ্বকে নাচিয়ে বেড়াচ্ছে। দর্শক, এটা অত্যন্ত লজ্জাজনক এবং এ ধরনের ঘৃণিত কাজ তুরস্কের থেকে মুসলিম বিশ্ব কখনোই আশা করবে না এবং এই নামধারী মুসলিমদের আল্লাহ উপযুক্ত শাস্তি প্রদান করুক। দর্শক, এ বিষয়ে আপনার কি মন্তব্য কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবেন। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার থাকছে বিস্তারিত। আমাদের ভিডিওটিতে একটি লাইক দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পরবর্তী আপডেট সবার আগে পেতে আমাদের সাথেই জুড়ে থাকুন। যুদ্ধবিরতির প্রস্তাবকে গ্রাহ্য না করেই রাফায় প্রবেশের প্রস্তুতি নিচ্ছে ইসরায়েলি সেনারা, মন্তব্য নেতানিয়াহু। ফিলিস্তিনের গাজা উপত্যকার ঘনবসতিপূর্ণ রাফা শহরে ইসরায়েলের সেনাবাহিনী ঢোকার প্রস্তুতি নিচ্ছে বলে জানিয়েছে দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। গাজায় ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাসের হাতে বন্দী ইসরায়েলি সেনাদের মুক্ত করা প্রসঙ্গে তাদের স্বজনদের এই কথা জানান নেতানিয়াহু। তিনি বলেন, একমাত্র সামরিক চাপই তাদের মুক্তি নিশ্চিত করবে। এক বিবৃতিতে ইসরায়েলি প্রধানমন্ত্রী বলেন, আমরা গাজা উপত্যকার উত্তরাঞ্চল ও খান ইউনিস জয় করেছি। এবার দক্ষিণের রাফায় স্থলাভিযান শুরু হচ্ছে। ইতিমধ্যে আন্তর্জাতিক বিচার আদালত অভিযোগ করেছে গাজায় সামরিক অভিযান চালানোর মাধ্যমে সেখানে গণহত্যামূলক কর্মকাণ্ড পরিচালনা করছে ইসরায়েল। পাশাপাশি দুটি নতুন পদক্ষেপ নেওয়ারও নির্দেশ দিয়েছে জাতিসংঘের এই সর্বোচ্চ আদালত। এর মধ্যে আইনগতভাবে মানা বাধ্যতামূলক এমন এক নির্দেশ আইসিজে ইসরায়েলকে কোনো বিলম্ব ছাড়াই গাজায় খাবার, পানি, জ্বালানি ও ওষুধ সরবরাহ সহ মৌলিক পরিষেবা ও মানবিক সহায়তা অবাধে প্রবেশের বিষয়টি নিশ্চিত করতে বলেছেন। গাজার সর্বদক্ষিণের শহর রাফায় ইসরায়েলি বাহিনীর হামলা ব্যাপক হত্যাযজ্ঞ ঘটাতে পারে বলে গত মাসে সতর্ক করে দেন জাতিসংঘের শীর্ষস্থানীয় কর্মকর্তা মার্টিন গ্রিফিথস। জাতিসংঘের মানবিক সহায়তা ও জরুরি ত্রাণ বিষয়ক সমন্বয়কারী গ্রিফিথস ওই সময় বলেছিলেন, গাজায় ফিলিস্তিনিরা ইতিমধ্যেই এমন সব হামলার শিকার হয়েছে যেসবের তীব্রতা, বর্বরতা ও পরিধির সঙ্গে কোনো কিছুরই তুলনা চলে না। এ পরিস্থিতিতে রাফায় ব্যাপক হামলার পরিণতি বিপর্যয়কর হতে পারে, এমনটাই বলেছে গ্রিফিথস। উত্তর কোরিয়ার সাথে আলোচনার ক্ষেত্র তৈরি করতে চাচ্ছে যুক্তরাষ্ট্র। মার্কিন যুক্তরাষ্ট্রে বাইডেন প্রশাসন ক্ষমতায় আসার পর থেকেই এই প্রথম উত্তর কোরিয়ার সাথে সম্পর্ক সূত্র স্থাপনের জন্য একাধিকবার স্পষ্ট ও খোলামেলা প্রস্তাব সহ সে দেশের সাথে আলোচনা ও বৈঠকের জন্য কূটনৈতিক প্রচেষ্টা চালাচ্ছে। উত্তর কোরিয়া বিষয়ক যুক্তরাষ্ট্রের শীর্ষ কর্মকর্তা জুং প্যাক বলেছেন, আমরা আলাপ আলোচনা চাই এবং বহু মূল্যবান আলোচনা রয়েছে যা ডেমোক্রেটিক পিপলস রিপাবলিক অব কোরিয়ার সাথে হতে পারে। ওয়াশিংটনের সেন্টার ফর স্ট্র্যাটেজি অ্যান্ড ইন্টারন্যাশনাল স্ট্র্যাটেজি আয়োজিত 18 মার্চের এক অনুষ্ঠানে পাক বলেন, আলোচ্য বিষয় তালিকায় থাকতে পারে নিষেধাজ্ঞার বিষয়, মানবিক সহযোগিতা ও পারস্পরিক আস্থা গড়ে তোলার নানা পদক্ষেপ। তিনি আরও যোগ করেছেন, যুক্তরাষ্ট্র চায় ভুল বোঝাবুঝি ও অনিচ্ছাকৃত উত্তেজনা বৃদ্ধি এড়াতে ঝুঁকি কমানোর পদক্ষেপ নিক উত্তর কোরিয়া। কার্নেগি এন্ডাউমেন্ট ফর ইন্টারন্যাশনাল পিস আয়োজিত আরেক অনুষ্ঠানে পার্সমার্স পাক বলেন, পিংইয়ং পারমাণবিক নিরস্ত্রীকরণের জন্য প্রয়োজনীয় অন্তর্বর্তী পদক্ষেপ নিক তা দেখতে চায় যুক্তরাষ্ট্র। রাশিয়ার 26টি ড্রোন ধ্বংসের দাবি ইউক্রেনের, চরম প্রতিশোধের হুমকি দিল পুতিন। ইউক্রেনের আক্রমণ তীব্র করেছে রাশিয়া। কিয়েভের দাবি
তারা রাশিয়ার ২৬টি ড্রোনকে ধ্বংস করে দিয়েছে। পূর্ব দক্ষিণ ও দক্ষিণ পূর্ব ইউক্রেনে আক্রমণ করেছিল রাশিয়া। ইরানে তৈরি ২৮টি ড্রোন দিয়ে হামলা করা হয়। ইউক্রেনের সামরিক বাহিনীর দাবি তারা ২৬টি ড্রোন ধ্বংস করে ফেলেছে। এই ড্রোনগুলো দিয়ে ওডেসা, খার্কিভ, নিপ্রোপেভস্ক, জাপোরিজিয়া অঞ্চলে হামলা চালাবে রাশিয়া। জাপোরিজিয়ার গভর্নর জানান এই ড্রোন হামলায় 2 নারী আহত হয়েছেন। ইউক্রেনের কর্মকর্তারা জানান রাশিয়া ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে। ইউক্রেনের বিমান বাহিনীর প্রধান জানান ২৮ মার্চ রাতে রাশিয়া ইউক্রেনের উপর ক্ষেপণাস্ত্র হামলা করেছে। তারা কৃষ্ণ সাগর থেকে বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্র ছুড়েছে। ইউক্রেনের সেনাকে 10,000 কামানের গোলা দেবে জার্মানি। মেজর জেনারেল ক্রিস্টিয়ান ফ্রেডরি বলেছেন 3টি পর্যায়ে ইউক্রেনের হাতে এই গোলা তুলে দেওয়া হবে। প্রথম পর্যায়ে তাদের 10,000 গোলা তুলে দেওয়া হচ্ছে। দ্বিতীয় পর্যায়ে 1,80,000 গুলি চেকোস্লোভাকিয়ার মাধ্যমে ইউক্রেনকে দেওয়া হবে। পরে বছরের শেষ দিকে 1 লাখ গোলাগুলি ইউক্রেনকে দেওয়া হবে। ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী কুলেভা দুদিনের সফরে এসেছেন ভারতে। শুক্রবার তিনি ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্করের সঙ্গে বৈঠক করবেন। তিনি ভারতের উপজাতীয় নিরাপত্তা উপদেষ্টার সাথে কথাও বলেছেন। রাজঘাটে গিয়ে মহাত্মা গান্ধীর প্রতি শ্রদ্ধাও জানাবেন কুলেভা। গত সপ্তাহে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাথে ফোনে কথা বলেছেন। এবার সিরিয়ার অভ্যন্তরে ইসরায়েলি হামলার নিহত ৩৬ সেনা। গাজার পর এবার সিরিয়ায় হামলা চালিয়েছে ইসরায়েল। এই হামলায় সিরিয়ার সশস্ত্র বাহিনীর অন্তত ৩৬ সেনা সদস্য নিহত হয়েছেন। শুক্রবার ভোরে এই হামলা চালায় ইসরায়েলি বাহিনী। সিরিয়ার মানবিক ও যুদ্ধ পরিস্থিতি নিয়ে কাজ করা ব্রিটেন ভিত্তিক সংগঠন সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস এর বরাত দিয়ে বার্তা সংস্থা এপি এই তথ্য জানিয়েছে। সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানায় সিরিয়ার আলেপ্পো প্রদেশে একটি এলাকায় স্থানীয় সময় আজ ভোরে হামলা চালায় ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী। সেই হামলায় সিরিয়ার সশস্ত্র বাহিনী অন্তত ৩৬ সেনা সদস্য নিহত হয়েছে। তবে স্বাধীনভাবে সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস এর দেওয়া তথ্য যাচাই করা সম্ভব হয়নি। সংস্থাটি আরও জানিয়েছে আলেপ্পোর জিব্রিন এলাকায় আলেপ্পো আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে একটি গুদামে ইসরায়েলি ক্ষেপণাস্ত্র আঘাত এনেছে। গুদামটি লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর অস্ত্রাগার বলে ধারণা করা হচ্ছে। তারা আরও জানিয়েছে হামলার 2 ঘন্টা পরও গুদামটি থেকে বিস্ফোরণের শব্দ শোনা যাচ্ছে। এদিকে হামলার বিষয়ে সিরিয়ার সেনাবাহিনী দেশটির রাষ্ট্রায়ত্ত সংবাদ সংস্থা সানাকে জানিয়েছে আলেপ্পোর নিকটবর্তী এলাকায় হামলায় অন্তত কয়েক ডজন বেসামরিক ব্যক্তি আহত হয়েছে। লজ্জাজনক ঘটনা, ইউরোপের দেশগুলো ইসরায়েলে অস্ত্র রপ্তানি বন্ধ রাখলেও ইসরায়েলে নাকি মুসলিম দেশ তুরস্কের অস্ত্র রপ্তানি অব্যাহত থাকবে। দখলদার ইসরায়েলের কাছে বিক্রির বিষয়ে তুরস্কের পরিসংখ্যান দপ্তরের প্রতিবেদন ব্যাপক বিতর্কের জন্ম দিয়েছে। তুরস্কের পরিসংখ্যান দপ্তরের প্রতিবেদনে বলা হয়েছে গাজা উপত্যকা, পশ্চিম তীর এবং অন্যান্য অধিকৃত ভূখণ্ডে ইহুদিবাদী ইসরায়েলের নৃশংস হামলার মধ্যেও প্রেসিডেন্ট রজব তাইপ এরদোয়ানের সরকার দখলদার ইসরায়েলের কাছে অস্ত্র বিক্রি করেছে। এই প্রতিবেদন প্রকাশের পর তুরস্কের জনগণ এবং দেশটির কয়েকজন সদস্য ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন। তুরস্কের রাষ্ট্রীয় পরিসংখ্যান দপ্তরের পক্ষ থেকে প্রকাশিত এক প্রতিবেদনে দেখা যাচ্ছে 2023 সালের নভেম্বর থেকে 2024 সালের জানুয়ারি পর্যন্ত এই সময়ের মধ্যে দেশটি ইহুদিবাদী ইসরায়েলের কাছে প্রায় $80,000 সমমূল্যের অস্ত্র রপ্তানি করেছে। গাজায় ইসরায়েলি গণহত্যা চলার মধ্যেই তুরস্ক থেকে ইসরায়েলে গান পাউডার, বিস্ফোরক এবং অস্ত্রসহ সামরিক সরঞ্জাম রফতানি করা হয়েছে। তুরস্কের প্রতিরক্ষা শিল্প সংস্থা ও প্রতিরক্ষা মন্ত্রণালয় অবশ্য মঙ্গলবার এই বড় বিতর্ক নিরসনে পৃথক বিবৃতি দিয়ে ইসরায়েলের সঙ্গে সব ধরনের সামরিক সহযোগিতার তথ্য অস্বীকার করেছে। তুরস্কের বাণিজ্য মন্ত্রণালয় আলাদা এক বিবৃতিতে দাবি করেছে সাম্প্রতিক মাসগুলোতে ইসরায়েলের রফতানিকৃত গান পাউডার ও বিস্ফোরক দ্রব্য কোনো ধরনের সামরিক উদ্দেশ্যে ব্যবহার করা হয়নি।